প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বেলা যতই বাড়ছে মহাসড়কে গাড়ির চাপ ততই বাড়ছে। অতিরিক্ত গাড়ির চাপ ও মহাসড়কে বেশ কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অন্তত 15 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখ মানুষের বিপাকে পড়েছে। পুলিশ জানায়, হঠাৎ করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এতে করে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো যেতে পারছে না, যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এবার গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাবেন প্রতিনিধি চঞ্চল চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আর একদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা, শেষ মুহূর্তে একদম মানুষ বাড়ি ফিরছে। এই মুহূর্তে আমি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় অবস্থান করছি। সার্বিক পরিস্থিতি মানুষের ঈদে বাড়ি যাওয়ার তা যদি দেখাতে চাই তাহলে কিন্তু মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মহাসড়কে যে যানজট সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ গাড়ি কিন্তু ধীরে ধীরে যাচ্ছে। গাড়ির দীর্ঘ সারিতে কিন্তু মোটামুটি বলা চলে যে ঈদে ঘরমুখ মানুষের অনেকটাই কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ তাদের যে গণপরিবহন সেটি কিন্তু নেই। তাদের আরেকটি অভিযোগ কিন্তু বরাবরই থেকে যাচ্ছে যে 3 গুণ 4 গুণের বেশি ভাড়া কিন্তু তাদের দিতে হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু গাড়ির দীর্ঘ সারি থাকলেও কিন্তু একদম যে দাঁড়িয়ে থাকা সেটি দেখা যাচ্ছে না। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোথাও কোনো সমস্যা হলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তো সর্বোপরি এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। বিশেষ করে গাজীপুর যেহেতু শিল্পোদ্যোষিত এলাকা, আজকে শতভাগ গার্মেন্টস ফ্যাক্টরির ছুটি হওয়ায় মানুষ কিন্তু শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে। এর জন্য গাড়ির চাপ এবং মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় স্টেশন এলাকাগুলোতে থেমে থেমে যানবাহন চলছে। তবে এখনও মহাসড়কের কোথাও কোনো তীব্র যানজট তৈরি হয়নি। আজকে গাজীপুরের অবশিষ্ট 50 ভাগ পোশাক কারখানায় ছুটি হওয়ার পর বিকেলে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে কাজ করছেন কয়েক হাজার পুলিশ সদস্য, রয়েছেন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও। এবার 3 পর্বে পোশাক কারখানা ঈদের ছুটি হচ্ছে। গেল মঙ্গলবার 10 ভাগ, গত বুধবার 40 ভাগ এবং বৃহস্পতিবার 50 ভাগ কারখানায় ঈদের ছুটি হচ্ছে। বেশিরভাগ কারখানায় নিজেদের পরিবহন ব্যবস্থা রয়েছে। যাদের গাড়ির ব্যবস্থা নেই তারা স্টেশনগুলোতে দীর্ঘ সময় গাড়ির জন্য অপেক্ষা করে পর্যাপ্ত যানবাহন না পেয়ে খোলা ট্রাক, বাসের ছাদ, পিকআপ বা অন্য কোনো ছোট যানবাহনে করেই ঈদে বাড়ি যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, আপনি জানেন যে এখন কিন্তু একদম ঈদের শেষ যে যাত্রা সেটি কিন্তু এখন মানুষ করছে, একদম শেষ মুহূর্তের ঈদ যাত্রা। ঈদ যাত্রায় কিন্তু এখন ঢাকা ছাড়ছে মানুষ। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকায়। এখানে সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা ধীরগতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীদের চাপ কিন্তু বেড়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি যাত্রীদের একটু পাগলা বসিয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু এখানে মানুষের যে স্রোত সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি চারিদিকে চন্দ্রার আশেপাশে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু গণপরিবহনের যে সংখ্যা সেটি কিন্তু একদম যাত্রীদের তুলনায় কম। এই মুহূর্তের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু চন্দ্রার যে অবস্থা সেটি কিন্তু আসলেও ভয়াবহ বললে চলে। সেখানে শুধু মানুষ আর মানুষ রয়েছে, এখানে কিন্তু গণপরিবহন নেই। যে যেভাবে পারছে সেভাবে বাসের ছাদ, ট্রাকের ছাদ, খোলা যানবাহনেও কিন্তু এখানে মানুষ যাতায়াত করে পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য কিন্তু ঢাকা ছাড়ছে একদম শেষ মুহূর্তে। একটু কিছুক্ষণ আগে কিন্তু এখানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক IGP তিনি এখানে এসেছিলেন। তিনি এসে এখানে ব্রিফিং করে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তাদের যে পুলিশ সদস্য রয়েছে জনগণের তুলনায় অনেক কম, সেগুলো দিয়ে কিন্তু আসলে এত বড় একটি যে যাত্রা ঈদ যাত্রা সেটি কিন্তু ব্যাকআপ দেওয়া সম্ভব হয় না। সেই জন্য যাত্রীদের এবং জনসাধারণের সচেতন মতো চলাচল করার কথা তিনি জানিয়েছেন। এবং আমি যদি আপনার আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু সকল পোশাক কারখানা ছুটি হয়েছে। পোশাক কারখানা ছুটি হওয়ার পর থেকেই কিন্তু গণপরিবহনের চাপ কিন্তু অতিরিক্ত
বেড়ে যাওয়ার ফলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে এই ঈদ যাত্রা চাপ কিন্তু সামলাতে। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দা থেকে। শিশির, আপনাকে ধন্যবাদ। ঈদযাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ও যাত্রীর চাপ বাড়লেও মহাসড়কের ময়মনসিংহ এলাকার কোথাও যানজট নেই। আজ সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরখাই দীঘার কান্দা নগরীর বাইপাস ও পাটগুদাম ব্রিজ এলাকার প্রতি বছর যানজট দেখা গেলেও এবার এসব পয়েন্টে যানজটের দৃশ্য চোখে পড়েনি। অন্যান্য দিনের চেয়ে যানবাহন চলাচল করেছে ধীর গতিতে, তবে দূরপাল্লার যাত্রীদের অভিযোগ নির্ধারিত ভাড়ার চেয়ে 100 থেকে 200 টাকা বেশি নেওয়া হচ্ছে। এদিকে ঈদে ঘরমুখ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। যানজট এবার রাস্তায় তেমন নাই। মাওনা থেকে ওই ত্রিশাল পর্যন্ত একটু মোটামুটি জাম ছিল। প্রতিবারের থেকে যানজট একটু কমই, কিন্তু ভাড়াটা বেশি। গাজীপুর তো রাস্তা থেকে 150 টাকার ভাড়া 400 টাকা দিয়ে আসলাম। কিন্তু ইচ্ছার আপনার 150 টাকা 200 টাকা নিতে ময়মনসিংহ, এখন 300 টাকা নিচ্ছে। দক্ষিণবঙ্গের 21 জেলার মূল প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখ মানুষের ঢল নেমেছে। সকাল 10টার পর থেকে ওই এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে পদ্মা সেতুর টোল প্লাজার মাওয়া প্রান্তে টোল আদায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 8টি টোল বুথে নিরবিচ্ছিন্ন টোল আদায় করা হলেও টোল প্লাজায় দুপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি অপেক্ষমান ছিল। অধিক যানবাহনের কারণে টোল আদায়ে বিলম্ব হওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। মাওয়া প্রান্ত থেকে এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার ভোগান্তি দোগাছি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় যানবাহন চলেছে ধীরগতিতে, তবে বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে পরিস্থিতি সহনীয় পর্যায়ে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা খুলনা মহাসড়ক থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ঈদের আর মাত্র একদিন সময় বাকি রয়েছে। এই ঈদকে কেন্দ্র করে কিন্তু ফরিদপুর সহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যে ঘরমুখ মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়, যেখানে আপনারা আমার পাশে দেখছেন যে ঢাকা থেকে যে যাত্রীবাহী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু দক্ষিণাঞ্চলে ঢুকতে শুরু করেছে। আপনাকে যদি একটি বিষয় বলে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে 10 দিনের যে ছুটি ঘোষণা করা হয়েছে, সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু দেশের রাজধানীর যে কর্মজীবী যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলবাসী, তারা কিন্তু তাদের যে নারীর টানে ঘরে ফেরা শুরু করেছে। আপনাকে যদি আরেকটি বিষয় অবগত করতে চাই, সেটি এই ঈদ যাত্রার স্বস্তি দেওয়ার জন্য কিন্তু আমরা সড়কের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সড়ক অবস্থানরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর নিরাপত্তা দিচ্ছেন। সেই সাথে আমরা দেখেছি যে আপনাকে যে ক্যামেরার সামনে যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে পদ্মা সেতু টোল প্লাজার থেকে যে দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী যে গাড়িগুলো, এখানে কিন্তু গাড়ির চাপ তেমনটি বেশি নেই। বিশেষ করে 2-4টা কিছু আপনার পশুবাহী কোরবানির পশুবাহী কিছু গাড়ি আমরা দেখছি, কিছু ট্রাক ভর্তি আমরা কিছু গাড়ি দেখছি যেগুলো হচ্ছে রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছে। এছাড়া কিন্তু যে গাড়িগুলো রাজধানীমুখী ঢুকছে সেগুলো কিন্তু একেবারেই বলা যায় যে খালি। কিন্তু আপনাকে যদি ডান পাশের যে চিত্রটি দেখাই, সেটি কিন্তু ঢাকা থেকে যে দক্ষিণাঞ্চলমুখী যেই গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু দক্ষিণাঞ্চলের যে পদ্মা সেতু টোল প্লাজা হয়ে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু এই গাড়িগুলো প্রবেশ করছে। তো সব মিলে একটি বিষয় স্বস্তির যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, সেটি এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে যে সড়ক দুর্ঘটনার মাত্রা কিন্তু বেড়ে যায়, সেই জায়গাটিতে কিন্তু একটু স্বস্তির খবর রয়েছে। বলা যায় যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু বড় ধরনের কোনো সড়ক দুর্ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গতকাল। আজ থেকে শুরু টানা 10 দিনের ছুটি। আগামী 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি পেয়ে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ছাড়ছেন এই নগরীর কর্মজীবী লোকজন। বাস ট্রেনে যেভাবে পারছেন পরিবার পরিজন নিয়ে বাড়ির পথ ধরছেন সবাই। গতকাল থেকে ট্রেন ও বাসগুলোতে ছিল সীমাহীন ভিড়। চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে দেখা গেছে দুপুরের পর থেকে প্রতিটি ট্রেনে ঘরমুখ মানুষের ভিড়। বেলা বাড়তে বাড়তে এই ভিড় আরও বাড়তে থাকে।
একই অবস্থা দেখে গেছে বাস স্টেশনগুলোতে। প্রতিটি বাস আসার সাথে সাথে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আর সাথে সাথে ছেড়ে দিচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। তবে পাটুরিয়া ঘাট এলাকার পরিবহন চাইতে কাঁটা বহনের যাত্রী তুলনামূলক বেশি। এদিকে নদীতে বর্ষার পানি বাড়ার কারণে ফেরি পারাপারের সময় লাগছে আগের চেয়ে প্রায় দ্বিগুণ। আগে যেখানে ৩০ মিনিট পার হতো একটি ফেরি, এখন সময় লাগছে প্রায় ঘণ্টাখানেক। বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে সকালে যাত্রী চাপ বেশি থাকলেও দুপুরের পর বিকেলে যাত্রী ও যানবাহন চাপ আরও বেড়েছে। বর্তমানে এ রুটে মোট ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ৩টি ঘাট সচল থাকায় ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে না। দর্শক, এবার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ লিটন আহমেদ। আমি এখন রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাটে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখ যাত্রীদের যে উচ্চপনা একটা ভিড়, সেটা আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আজ সকালে কিন্তু গার্মেন্টস ছুটি হওয়ার কারণেই প্রচুর বিকেলবেলা সকালে যাত্রী থাকলেও বিকেলবেলা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিকালে কিন্তু যাত্রীর চাপ বেড়ে দ্বিগুণ হয়েছে। আমি যদি আপনাদেরকে আমার মাধ্যমে একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বিকালে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী, ছোট গাড়ি, যানবাহন এবং এই পণ্যবাহী পরিবহনও কিন্তু এই রুট দিয়ে পারাপার হচ্ছে। আর আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই পাটুরিয়া বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে বলে রয়েছে পাটুরিয়া তারা 3টি ঘাটি সচল রেখেছে, এর সাথে সাথে 17টি ফেরি কিন্তু তারা সচল করুন। বিআইডব্লিউটিসি আমাদেরকে যেটা বলছেন, যাত্রীর চাপ আরো বাড়লেও তারা পার করতে সক্ষম হবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, নদীতে কিন্তু প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে, যে কারণে নদীতে একটু স্রোত আছে। প্রায় 1 কিলোমিটার ঘুরে কিন্তু ঘাটে যেতে হয়, যে কারণে সময়টা আগের সাথে প্রায় দ্বিগুণ সময় লাগছে। আর যাত্রীরা, তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছেন আসলে পথে ঘাটে কোথাও কোনো ভোগান্তি নেই। তারা ভোগান্তি ছাড়াই পাটুরিয়া ঘাটে এসে ফেরি পাচ্ছে এবং নির্বিঘ্নে তারা পৌঁছতে সক্ষম হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাটের সর্বশেষ পরিস্থিতি। একদিন পরই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। শেষ মুহূর্তে জমে উঠেছে লক্ষ্মীপুরের কোরবানির পশুর হাটগুলো। গতকাল থেকে পছন্দের গরু কেনাবেচা শুরু করেছে ক্রেতারা। প্রতিটি হাটেই উঠেছে বিপুল সংখ্যক গরু। এবছর বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। তবে প্রকারভেদে গরুর দাম গতবারের চেয়ে কিছুটা কম হওয়ায় সন্তুষ্ট ক্রেতারা, আর বিক্রেতারা কাঙ্ক্ষিত লাভ করতে না পারায় কিছুটা মনক্ষুণ্ণ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলাতে এবারে মোট ৭৮টি পশুর হাটে পশু ক্রয় বিক্রয় করা হচ্ছে। এর মধ্যে ৬৮টি অস্থায়ী এবং 10টি স্থায়ী বাজার। গরু 12টা আনছিলাম, বেচাকিনি করতে পারি না, লস হবে এবারে গরু। বাজার একেবারেই কম, গরুর দাম কয় ক্ষমতার ভিতরে আছে। আমরা 4টা নিছি। আলহামদুলিল্লাহ, গরু বাজার ভালো আছে, গরু বেচাকিনি হইতেছে। ঈদে পশু কোরবানি করার জন্য ঢাকার ধামরাই পশুর হাটগুলোতে ভিড় করছেন নগরবাসী। শেষ সময়ে ক্রেতা বিক্রেতাদের দরদাম এবং দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হাটগুলো। ধামরাই সব হাটেই গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ কোরবানির পশুতে ভরে গেছে। ব্যাপারী এবং খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর যে গরু ১.৫ লাখ টাকার উপরে বিক্রি করেছেন, সেই গরু এবার ১ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ১,২০,০০০ টাকায় বিক্রি করছেন। বড় গরুর দাম আরও কম। মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি থাকায় কিছুটা দাম পাচ্ছেন বলে জানিয়েছেন তারা। বলছেন, গোখাদ্যের দাম কমেনি, গরু পালনের কোনো খরচ কমেনি, কিন্তু হঠাৎ গরুর দাম কমে যাওয়ার কারণে বড় লোকসানের মুখে পড়বেন তারা। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর কর্মব্যস্ত সময় পার করেন বরিশালের গৌরনদী আগৈলঝাড়া উপজেলার কামড় শিল্পের সাথে জড়িতরা। তবে এবছর দেখা গেছে ভিন্নতা। ঈদ ঘনিয়ে আসছে, কিন্তু এবার দা, বটি ও ছুরির চাহিদা কম থাকায় বিপাকে কামাররা। তৈরি করা পণ্য বিক্রি হচ্ছে না, তাতে বাড়ছে দুশ্চিন্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার প্রায় 30টি ও আগৈলঝাড়ায় 20টি ছোট বড় কারখানা রয়েছে। কাঁকে ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি টুংটাং শব্দে কর্মমুখর থাকত কামারপাড়া। অধিকাংশ কারখানা এখন বন্ধ হয়ে গেছে।
দর্শক, এবার রংপুর থেকে হাট পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, আপনি সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেমনটা বলছিলেন যে শেষ সময় এবং শেষ মুহূর্তে কিন্তু যে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের যে পছন্দের কুরবানির পশু সেটি ক্রয় করতে কিন্তু একেবারে যে কুরবানির পশুর হাটগুলোতে ভিড় জমাচ্ছেন। আমি রয়েছি এই মুহূর্তে রংপুরের একটি ঐতিহ্যবাহী কুরবানির যে পশুর হাট সেই কাদিরাবাদে। সেখানে আমরা দেখেছি যে আসলে আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু রংপুর অঞ্চলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু রংপুরের যে স্থায়ী ও অস্থায়ী যে হাটগুলো রয়েছে সেখানে কিন্তু হাট বসেছে এবং সেখান থেকেই শেষ মুহূর্তে যেহেতু আর একদিন পরেই মুসলমানদের যে সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে কুরবানি, সেই কুরবানির পশু ক্রয় করতে কিন্তু আসলে শেষ মুহূর্তে সেখানে দর কষাকষি করেই কিন্তু পছন্দের কুরবানি ক্রয় করে তারপরে কিন্তু শেষ। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে হাটগুলোতে কিন্তু নিরাপত্তার জোরদার করা হয়েছে। বিশেষ করে দেখেছি যে সেনাবাহিনী এবং বিশেষ করে পুলিশ এবং র্যাবের সদস্যরা কিন্তু তারাও আসলে তৎপর রয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে। এবং বিশেষ করে যদি বাজার দরের কথা বলি যে রংপুর অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের যে পশুগুলো রয়েছে সেগুলোর চাহিদা একটু বেশি। এবং সব মিলে যদি বলি যে আসলে একদিন পরেই যে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এই কারণে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু তাদের যে কুরবানির পশু সেটি ক্রয় করছেন। এই ছিল আমার কাছে শাইলি রংপুর থেকে কুরবানির পশুর হাট নিয়ে সর্বশেষ। ফরিদপুরের ভাঙ্গায় শেষ মুহূর্তে বেশ সরগরম এখন এলাকার পশুর হাটগুলো। গেল কয়েকদিনে শেষ মুহূর্তের পরিচর্যা শেষে খামারিরা ভালো লাভের আশায় বিক্রয়ের জন্য ছুটছেন বিভিন্ন হাটগুলোতে। বিভিন্ন শ্রেণীর ক্রেতা বিক্রেতা, গরু ব্যবসায়ী এখন ভিড় করছেন এখন পশুর হাটগুলোতে। আমদানিও রয়েছে প্রচুর, তবে দাম কিছুটা কম হওয়ায় চিন্তার ভাঁজ ফেলেছে খামারিদের চোখে মুখে। পশু খাদ্যের উচ্চমূল্য এবং পরিচর্যা খরচ বাড়ায় খামার মালিকরা লোকসানের মুখে পড়ছেন বলে জানান তারা। অপরদিকে ক্রেতারা নাগালের মধ্যে পশু কিনতে পেরে খুশি। কিনতেছে তাদের কাছে সবসময় বেশি মনে হয়, আর যারা বিক্রি করতেছে তাদের কাছে মনে হয় যে কম দামে বিক্রি হচ্ছে। অবস্থা তেমন না, বাজার অবস্থা একবার নরমাল। এটা আমার পালন করব, দাম আমি 3,20,000 চাইতেছি, কিন্তু কেউ বলতেছে 40-45 এই বলতেছে, এরকম বলে না। আর এটা আমি সন্তুষ্ট না। আমার দাম গরুর দাম 3,20,000 টাকা হলে আমি উপলক্ষে নড়াইলে চাহিদার চেয়েও বেশি কোরবানি পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যা অন্য অঞ্চলেও পাঠানো সম্ভব বলে জানালেন চাষি ও পশু সম্পদ বিভাগ। তবে জেলায় নজর কেড়েছে 1400 কেজি ওজনের ব্ল্যাক ডায়মন্ড গরু। জেলার সবচেয়ে বড় গরুটির জন্য বিক্রেতার দাম হাঁকছেন 12 লাখ টাকা। নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত করেছেন নড়াইলের চাষি ও খামারিরা। সারা বছর ধরে পশুকে দেশীয় খাবার, কাঁচা ঘাস, গমের ভুসি, খৈল, চালের গোড়া খাইয়ে কোরবানির জন্য প্রস্তুত করেছেন তারা। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও ইতিমধ্যেই কোরবানির পশু বেচাকেনা শুরু হয়ে গেছে এই এলাকায়। বেশিরভাগ গরু খামার থেকে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। তবে জেলায় এবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে 1400 কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের গরুটি। কালো রঙের হওয়ায় গরুটিকে এলাকার সকলে ব্ল্যাক ডায়মন্ড নামে ডাকছে। বিক্রেতা যার দাম প্রত্যাশা করছেন 12 লক্ষ টাকা। সবচেয়ে যে বড় গরুটা সেটা নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ডায়মন্ড। এটা ব্ল্যাক শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের ক্রস। এই গরুটা একটা রেয়ার ব্রিডের গরু। এটার বর্তমান ওজন আছে 1400 কেজি। এই গরুটা আমরা 3 বছর যাবত লালন পালন করছি। এবছর আমরা ওর দাম চাচ্ছি 12 লক্ষ টাকা। কাজ করি এবং এই যে গরু বছরগুলো দেখাশোনা করি, মোটামুটি এর যে পারিশ্রমিক আমি পাই তাতে আমার সংসার চলে যায়। আমি এখানে 1 বছর ধরে আছি, কোনো সমস্যা নাই, কাজকাম ঠিক মতোই করি, মালিকও খুব ভালো, আমাদের বেতন করি নিয়েও কোনো সমস্যা নাই। এবছর জেলায় 4600 খামারি ও কৃষক মোট 54,000 পশু মোটাতাজা করেছেন। জেলায় কোরবানির পশুর চাহিদা 40,000 থাকায় অন্য জেলায়ও কোরবানির পশু সরবরাহ করতে পারা যাবে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 4600 বেশি কিছু খামারি 2300 গরু স্টোর করেছে। আমাদের মহাপরিচালক মহোদয় বা উপদেষ্টা মহোদয় এবং বর্ডার সিকিউরিটি ফোর্স ইনস্যুর প্রদান করেছে যে বর্ডার থেকে কোনো গরু আসার সম্ভাবনা নেই। এবছর কোরবানি সামনে রেখে বিদেশ থেকে কোনো পশু আমদানি করা হবে না। ফলে কৃষক ও খামারিরা তাদের পশুর ন্যায্য মূল্য পাবে বলে ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ। ইলিয়াস কমল, মাই টিভি। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে টুংটাং শব্দে ততই মুখরিত হয়ে উঠেছে টাঙ্গাইলের ঘাটাইলের কামারশালা। এবছর লোহা ও কয়লার দাম বাড়ায় এবার বেড়েছে দা, বটি, ছুরি সহ মাংস কাটার অন্যান্য যন্ত্রপাতির দাম। টাঙ্গাইলের ঘাটাইল থেকে রায়হান মিয়া রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান।
ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় কামারশালায় কয়লার আগুনে পোড়ানো হচ্ছে লোহা। টকবগে লাল আকার ধারণ করলে পিটিয়ে দেওয়া হচ্ছে নানা আকৃতি। কেউ আসছেন দা, বটি, চাপাতি ও ছুরি কিনতে, আবার কেউ আসছেন পুরাতন যন্ত্রপাতি শান দিতে। ফলে কামারশালাগুলোয় এখন ছন্দ নিয়ে বেজেই যাচ্ছে টুংটাং শব্দ। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ শব্দ। সারা বছর অলস সময় পার করলেও এখন দম ফেলারও ফুসরত নেই। তবে লোহা ও কয়লার দাম বাড়ায় বিপাকে রয়েছে এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা। এছাড়াও বিদেশি যন্ত্রপাতিতে বাজার সয়লাভ হওয়ায় দেশীয় তৈরি যন্ত্রপাতির কদর কমেছে বলে জানিয়েছেন তারা। অনলাইনে মালগুলা 2 নাম্বার মালগুলা চায়নার থেকে আসা আমগর এই হাতের কাজগুলা নষ্ট হয়ে গেছে। মালের দাম বেশি, বেচাকিনি ডিবেট, বেচাকিনি নাই। লোহা কয়লার দাম বৃদ্ধি আমাদের ব্যবসা অনেক কম। বাপ দাদার আমল তো এই ব্যবসা, আমরা ঈদের সময় মাল বানাই, সবসময় বানাই মাল। এই জায়গায় কাজ করে আমি যা অবদান করি ওটা দিয়ে আমার বউ বাচ্চা নিয়ে আমি ভালোই চলে আমার। গেলবারের চেয়ে দাম অনেক বেশি বলে জানিয়েছে ক্রেতারা। ঘাটাইল কান্দুলিয়া থেকে চাপাটি কেনার জন্য তো লোহার দাম বেশি হওয়াতে চাপাটির দাম একটু বেশি মনে হচ্ছে। 2 কেজি একটা চাপাটি বানাবো 1500 টাকা মজুরি নিব। সামনে কুরবানি, একটা চাপাটি বানানো গেছি। মেশিনের সাহায্যে আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়, হাতে তৈরি যন্ত্রপাতির প্রতি আকর্ষণ হারাচ্ছে লোকজন। জুবার রহমান, মাই টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 জন যাত্রী নিহত হয়েছে। ভোরে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী আবুল কাশেম, অটোরিকশা চালক সোহাগ মিয়া ও নুরুল আলম। নবীনগর থানার উপপরিদর্শক আজাদুর রহমান জানান, ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 3 জন নিহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় বিক্রয়, জাল টাকা প্রতিরোধ, চাঁদাবাজ নির্মূল ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালের গরুর হাটগুলোতে র্যাব 8-এর পরিদর্শন স্থায়ী ক্যাম্প করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের দপদপিয়া ব্রিজ এলাকায় অস্থায়ী গরুর হাটটি পরিদর্শন করেন বরিশাল র্যাব। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ ও উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাহমুদুল আহসান। এ সময় প্রতিটি গরুর হাটের ইজারাদারদেরকে র্যাবের কন্ট্রোল নাম্বার সহ নিরাপত্তার সকল প্রতিশ্রুতি প্রদান করেন। প্রথম পর্বে আমরা ঈদের আগের দিন পর্যন্ত, দ্বিতীয় পর্বে আমরা ঈদের দিনকে কেন্দ্র করে এবং তৃতীয় পর্বে আমরা ঈদ পরবর্তী সময়ে আমাদের সম্মানিত ঘরফেরা কর্মমুখী মানুষ তারা যেন নিরাপদে কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন, এই বিষয়গুলোকে নিয়েই আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা চিন্তা করেছি। যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, বিষয়টি নিশ্চিত করেছেন আলমগীরকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ করার কথা বলেন। অন্যদিকে হাফিজকে হত্যা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মনিরামপুর বাজার থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগরীর চায়নার তৈরি আমদানি করা বিপুল পরিমাণ নকল ব্র্যান্ডের গাড়ির ব্রেক প্যাডেল জব্দ করেছে ডাবলমোরিং থানা পুলিশ। ডাবলমোরিং থানার অফিসার ইনচার্জ কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, মোহাম্মদ সাইফুল আলম নামের একজন ব্যবসায়ী চীন থেকে আনুমানিক 50 থেকে 60 লাখ টাকা মূল্যের 10,000 সেট গাড়ির ব্রেক প্যাড আমদানি করে প্যাকেটের গায়ে নকল লোগো এবং হলোগ্রাম লাগিয়ে বাজারজাত করে আসছে। নগরীর দেওয়ানহাট এলাকায় হোসাইন মোটরসের স্বত্বাধিকারী বাসুদেব চৌধুরী এবং ম্যানেজার মোহাম্মদ ফেরদৌস এবং সেলিম মোটরসের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরী সহ এসব নকল গাড়ির ব্রেক প্যাডেল তাদের প্রতিষ্ঠানের নামে বিক্রি করায় গোপন খবর পেয়ে একটি মিনি ট্রাক সহ এসব অবৈধ মালামাল অন্যান্য ব্যবসায়ীদের সহযোগিতায় ডাবলমোরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী গুইমারা রিজিয়নের 18 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। দুপুরে মাটিরাঙ্গা জোন সদরে অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আহমেদ আহদাম। এছাড়াও আর্থিকভাবে অসচ্ছল দুটি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ, মেয়ের বিয়ের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ খান উপকারভোগীদের সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে অপারেশনাল কার্যক্রম পরিচালনার জন্য চীন থেকে কেনা 15টি স্ট্যাডেল ক্যারিয়ার সিসিটি টার্মিনালে এসে পৌঁছেছে। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দরের কন্টেনার ওঠানামা কাজে ব্যবহৃত এসব স্ট্যাডেল ক্যারিয়ার যুক্ত হওয়ায় কাজের গতিও বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, এর আগে গত 10 মে চীনের সাংহাই বন্দর থেকে সিঙ্গাপুর হয়ে হংকংয়ের পতাকাবাহী কার্গো জাহাজ জেইয়াং ওই 15 স্ট্যাডেল ক্যারিয়ার নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটি গত রোববার চট্টগ্রাম বন্দরের বহির্নগরে পৌঁছায়। বুধবার ভোরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের সিসিটি টার্মিনালে বার্থিং করে। এসব ইকুইপমেন্ট সংগ্রহ করতে ব্যয় হয় 126,10,66,227 টাকা। চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট এলাকায় ফিশ ল্যান্ডিং সেন্টার পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তারা ফিশ ল্যান্ডিং সেন্টার পরিচালনার সাথে জড়িত জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাছ বাজার পরিদর্শন করেন। এ সময় উচ্চ আদালতের স্থিতি আদেশ উপেক্ষা করে বন্দর থেকে লিজ নেওয়া জমিতে বেআইনিভাবে খাস কালেকশন, পরিবহন ও সাধারণ মৎস্যজীবীদের কাছে চাঁদাবাজি, অবৈধ স্থাপনা নির্মাণ, বাজারে ল্যান্ড ডিমার্কেশন, ঘাটের নতুন টেন্ডার সহ বিভিন্ন অভিযোগ রাজস্ব কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন মৎস্যজীবী সমবায় সমিতি। সাতক্ষীরা 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান এবং ঈদ পরবর্তী সময়ে চামড়া পাচার রোধ সহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। দুপুরে সাতক্ষীরা ভ্রমণস্থল বন্দরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, কয়েকদিন আগে জেলায় একটি বড় পুশিনের ঘটনা ঘটেছিল। পুশিন ঠেকাতে সীমান্তে দিন-রাত কঠোর নজরদারি করেছে বিজেপি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। সকালে স্কুল ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আব্দুস সালাম। এ সময় অধ্যক্ষ জহুরুল কায়ুম, পরিচালনা পরিষদের সদস্য শামীমা মাহমুদ ইয়াসমিন, আবু সায়েম জান্নাত নূর সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় বিভিন্ন স্থানে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উত্তরা হাউস বিল্ডিং থেকে শুরু করে 8 নম্বর রেলগেট হয়ে আদম আলী মার্কেট হয়ে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুক্কুর আলী মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে গিয়ে উক্ত কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার কাঁঠালতরা মোড় এলাকায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম। এ সময় মাওলানা মানফুজুর রহমান, ফকিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম এবং জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ হেমায়েত উদ্দিন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 135তম তিরোধান উৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই সাহাপাড়া একতা লোকনাথ সংঘ এবং লোকনাথ ভক্তদের আয়োজনে লোকনাথ মন্দিরে 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছে। মন্দির কমিটির সভাপতি বিল্টু রঞ্জন সাহা জানান, 5 দিন ব্যাপী অনুষ্ঠানে শ্রীমৎ ভগবত পাঠ, লোকনাথ ব্রহ্মচারীর পূজার্চনা, ভোগরাগ, পুষ্পাঞ্জলি, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যজ্ঞ অনুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করবে গোষ্ঠের গোপাল সম্প্রদায়, মঙ্গলদ্বীপ সম্প্রদায়, প্রভু মন্দির সম্প্রদায়, নবদ্বীপ পুশ্রী সম্প্রদায়, রায় ঠাকুর সম্প্রদায় এবং কানুপ্রিয়া সম্প্রদায়। ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধের ঢালে বসবাসকৃত অসহায় হতদরিদ্র 2 শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হাওলাদার সোহেল ইসলাম, ফিরোজ সোয়াল, শাহাবুদ্দিন হাওলাদার ও শাকিল চৌধুরী উপস্থিত ছিলেন।
বরগুনার আমতলীতে জাতীয়তাবাদী শ্রমিক দল আমতলী সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহিন খান হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আমতলী উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী সহ নিহত শাহিন খানের স্বজনরাও। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আমতলীর সর্বস্তরের জনগণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনুশাসন মেনে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে ৩৫৯০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কার্ডের চাল প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারের কাছে বিতরণ করা হয়েছে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ১১টায় মোহাম্মদপুর বাজারে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। তারা বলেন, এই কমিটি ত্যাগী নেতাকর্মীদের স্বীকৃতি দিয়েছে, যা তাদের দীর্ঘ আন্দোলনের ফসল। আনন্দ মিছিলের মধ্য দিয়ে তারা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং কলেজ ছাত্রদলের ঐক্যবদ্ধতার বার্তা দেন। মিছিল শেষে তারা স্থানীয় নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন।